নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প রাতের সঙ্গিনী। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প রাতের সঙ্গিনী। গল্পপাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। শুরু হচ্ছে আজকের গল্প রাতের সঙ্গিনী। উত্তপ্ত নিঃশ্বাস পড়ছে জোরে জোরে, আর তার সাথে সাথে শীতকালের স্বাভাবিক ধ্বনি। ছোট্ট ঘরটার বন্ধ দরজা জানালার ভেতরে একটা খাটের ওপরে শুয়ে থাকা দুটো শরীরে চলছে উদ্দাম যৌনতা। নগ্ন ভালোবাসায় ভেসে যাচ্ছে দুটো কমনীয় হৃদয়। মেয়েটি আর পারছে না সেই উত্তাপ সহ্য করতে। নিজেকে ঠান্ডা করার জন্যে বারবার আবেদন করছে পুরুষ সঙ্গীটিকে, কিন্তু পুরুষ সঙ্গীটি পারতে পারতে জাগিয়ে তুলছে মেয়েটির শরীরটা। একটা সময় মেয়েটির মুখ থেকে বেরিয়ে আসে, আর পাচ্ছি নে বাবু। হেসে দেয় পুরুষ সঙ্গীটি। পারছি না মানে? এগুলো কি বলছো পাগলি? তোমাকে তো আমি ভালোবাসি, আংটি পরালাম, গন্ধর্ব মতে বিয়ে করলাম, এরপরে পর বেটাদের মতো আর বেশ্যা মেয়ে ছেলেদের মতো আমাকে বাবু বলে সম্বোধন করে আপনি কেন বলছো? আমি যে পাচ্ছি, কিছু একটা তো করুন। ভেসে যাচ্ছে শীতকালের শব্দে রাতের ধ্বনি। শয্যায় শায়িত দুটো নারী পুরুষ, একে অপরের রাতের সঙ্গিনী। কলকাতার একটি পুরনো বাড়ি, বসন্ত কুঞ্জ। তার একান্ত রহস্যময় পরিবেশ নিয়ে একদিন নতুন অতিথির আগমন উপলক্ষে প্রাণবন্ত হয়ে ওঠে। বাড়িটি ব্রিটিশ আমলের তৈরি। এর বিশাল খোলা উঠোনে লাল ও সাদা টাইলসের মেঝে, পুরনো কাঠের জানালাগুলোতে বার্নিল কাঁচ, আর দেয়ালগুলোতে ঝুলছে ব্রিটিশ আমলের শিল্পকর্ম। বাড়ির মালিক অমরেন্দ্র রায়, একজন বয়স্ক জমিদার, যার একমাত্র সঙ্গী তার পুরনো পরিচারক রামু কাকা। অমরেন্দ্র জীবনে একাকিত্ব এবং স্মৃতির ভার। তার স্ত্রী অনেক বছর আগে মারা গেছেন এবং তার একমাত্র ছেলে অভিজিৎ বিদেশে পড়াশোনা করছে। রামু, কোথায় গেলি বাবা? আর পানটা একটু সেজে দিয়ে যা রে। বয়স হয়ে গেছে বলে কেউ আর পাত্তাই দেয় না। আমারই যেতে হবে। রামু! রামুকে হাঁকাহাঁকি করছেন জমিদার অমরেন্দ্র রায়। এদিকে রামুর আসার নাম নেই। সকাল হয়েছে, আর প্রাতরাশ খাবার পরপরই পান খাওয়া তার চরম নেশা। দিন দিন এই নেশা মারাত্মক থেকে আরো বেশি মারাত্মকে পরিণত হয়েছে। একই সকাল থেকে ডেকে ডেকে আমার গলা শেষ হয়ে গেল, আর তুই এখন পাছায় গামছা জড়িয়ে নাচতে নাচতে ওপরে আসছিস। একে কথা, একটা মেয়েকে ধরে নিয়ে এসেছি। মেয়ে? তা মেয়ে মানুষ দিয়ে বুড়ো বয়সে আমি কি করবো? আমার কি শরীর আছে মেয়ে দিয়ে কাজ করবো? দূরা! আগে না, আগে শুনুন। না না, ওসব মেয়ে মানুষ দিয়ে আমার এখন কোনো কাজ নেই, তুই যা তো। বলতে গিয়েও বসেছিলেন ইজি চেয়ারের ওপরে, বাইরের দরজার দিকে চোখটা আটকে গেল। রামু একটা মেয়েকে নিয়ে এসেছে। তুই চলে এসেছিস ভেতরে নিয়ে, বলবি তো? আগে ওর নাম সুনিতা, ও একটা অনাথ মেয়ে। আমার সঙ্গে বাজারে দেখা হলো তাই। আর তুই চলে এলি? দেখো বাপু, এখানে কোনো কাজ হবে না তোমার, যাও। বলতে গিয়েও আবার মুখের দিকে ঘুরে তাকালেন তিনি সুনিতাকে দেখে। তুমি কি জন্য এসেছো? কাজ করবে নাকি? মেয়েটি মাথা নাড়ে। কি রে, কথা বলতে পারে না? আগে বাবু, ও আমার কাছে অনেক দিন ধরে কাজ চাইছে।
যদি একটু দেন। হ্যাঁ বাবু, আমি সব কাজ করতে পারি, মেয়েটি বলে। তাহলে আর কি হবে, এখানেই থেকে যাও, সবাই মিলে কাজ করো। কোন বাবু খুব ভালো বাবু, বাবু ও খুব পরিশ্রমী মেয়ে, আপনি খুব খুশি হবেন। ধন্যবাদ কাকা, আমি সবার জন্য কাজ করব। মেয়েটির পরনে একটা ছোট্ট হাঁটুর ওপরে তোলা স্কার্টের মতো, এগুলোকে কি বলে, ঘাগরা, ওপরে ব্লাউজ, বুকের কাজটা ওড়না দিয়ে বেষ্টিত, তবে ব্লাউজের হাতার কাজটা ছেঁড়া। মাথার চুলগুলো অবিন্যস্ত, দেখে মনে হচ্ছে অনেকদিন তেল দেয় না। হাতে, কানে, গলায় অলংকার সামগ্রী বলতে কিচ্ছু নেই। গায়ের বরণটা পরিষ্কার নাকি ময়লা বোঝা মুশকিল, দীর্ঘদিন বোধহয় সাবান শ্যাম্পু পড়ে না। গা দিয়ে একটা কেমন বাজে গন্ধ আসছে। ওকে নিয়ে যা রে, ওই বাড়ির পেছন দিকে ছোট ঘরটা দেখিয়ে দে। সুনিতাকে বাড়ির পেছন দিকের একটি ছোট ঘরে রাখা হয়। ঘরটা ছোট হলেও পরিষ্কার সাজানো, একটা কাঠের খাট, ছোট্ট আলমারি আর একটি টেবিলে, আর টেবিলে আছে একটি ঘটি। ঘটির পাশে নিজের পুঁটুলিটা রাখলো সুনিতা। পরিপাটি ঘরটাকে দেখে ওর খুব পছন্দ হলো। নিজের সামগ্রী বলতে সেরকম কিছুই ওর নেই। এই বাড়িটার পরিবেশ খুব শান্ত। খাটের পাশের জানলা দিয়ে তাকালে দেখা যায় বাড়ির পেছনের বাগান। সেই বাগানে রয়েছে নানা রকমের ফুলের গাছ। পেছনের বাগানে ছোট্ট একটা পুকুর আছে, যেখানে সাদা পদ্ম ফুল ফুটে আছে। পুকুরের পাশে একটি পুরনো বেঞ্চি, ওখানে বোধহয় এই জমিদার মশাই অমরেন্দ্র রায় প্রায় বসেন। হ্যাঁ, অমরেন্দ্র রায় ওখানে বসে বই পড়ে। এখানে আসার পর আরো অন্যান্য কাজের লোকের সঙ্গে সুনিতার বেশ ভালো আলাপচারিতা হয়েছে। সুনিতাকে বলেছে রামু, শোন, সন্ধ্যের পরে বাবুর জন্য চা বানিয়ে নিয়ে যাবি কিন্তু। সুনিতা রামুর কথা মতো সন্ধ্যার পর অমরেন্দ্র রায়ের জন্য চা নিয়ে আসে। অমরেন্দ্র রায় ছাদের ওপরে বসে পায়ের নিচে লাল রঙের চাদর বিছিয়ে আছেন। সন্ধ্যার হাওয়া গায়ে লেগে আসছে মৃদু শীতলতা নিয়ে। চায়ের ধোঁয়া ধীরে ধীরে ওপরে উঠছে, আর সেই সাথে তার মনে হচ্ছে যেন তার স্ত্রীর স্মৃতি ভেসে আসছে। সুনিতাকে দেখে বললেন, চাটা রেখে যাও মা। আপনার আর কিছু লাগবে বাবু? না রে, যা তুই এবার গিয়ে একটু বিশ্রাম নে তো। সুনিতা চলে যায়, কিন্তু অমরেন্দ্র রায় তার স্মৃতির ভাঁজে ডুবে থাকেন। বাড়ির প্রতিটি কোণে যেন তার স্ত্রীর স্মৃতি জড়িয়ে। সেই স্মৃতির সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্ত তার মনে ভাসমান। বাড়ি আসার পর থেকে মেয়েটি কাজ করেই চলেছে। চেয়ারে বসে বসে সবটাই দেখেছেন অমরেন্দ্র রায়। এই দ্বিতল বাড়ির প্রত্যেকটা ঘর মোছা চারটিখানি কথা না, নিজের হাতে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করেছে। বাসন মেজেছে এক গাড়ি, রান্নাও করেছে নাকি দুপুরের। আর ও আসার পরে রান্নার মাসিটা পা গুটিয়ে বসে আছে। বলে না, ওই যে ঘোড়া দেখলে কি যেন একটা হয়, ঠিক সেই রকম অবস্থা। রামুকে দিয়ে খবর পাঠিয়ে ধমকে দিয়েছেন কাজের মাসিকে, তবুও নরণচরণ হয়নি। মানে যেহেতু ওরা সিনিয়র আর সুনিতা জুনিয়র, তাই র্যাগিং করার মতো অবস্থা। রাত গভীর হয়েছে। এইখানে আসার পরে সুনিতার জামা কাপড়ের বন্দোবস্ত হয়ে গিয়েছে। ঘরে ঢোকার মিনিট পাঁচেক পরেই রামু কাকা গুচ্ছের জামা কাপড় এনে ওর বিছানার ওপরে দিয়ে বলেছিলেন, এবার থেকে শাড়ি সায়া ব্লাউজ পরবি। বাবু পাঠালো, এগুলো সব বৌদিমণির। উনি তো আর বেঁচে নেই, পড়ার লোকও নেই, এবার তুই পড়। কেন কাকা, বাবুর বুঝি মেয়ে নাই? না না, ওগুলো তোর কাজেই লাগবে খন। দেখে নিস, ব্লাউজটা একটু মেরে নিস খন। এই সুই সুতো পাঠিয়েছেন। কাজকর্ম সেরে বাবুর স্নানাগারে স্নান করতে গিয়েছিল সুনিতা। বিরাট বড় স্নানাগার। গিয়ে তার মনে হয়েছিল
সে অথই জলের মাঝখানে এসে পড়েছে। কত জল আর জল, শাওয়ারের জল, কলের জল, আরও কত জল, বাথট্যাবেরও জল। চাকরদের জন্যে যদি এত বড় বাথরুম থাকে, তাহলে মালিক পক্ষের ভেতর ঘরের বাথরুম না জানি কত সুন্দর হবে। রাতের খাওয়া দাওয়া সেরে নিজের কাজকর্ম করে সুনিতা নিজের ঘরের দিকে চলে যায়। খাটে বসে বসে তার ব্যাগ থেকে পুরনো ডায়েরি বার করে। এই ডায়েরিটা ওর সম্বল। এটা ওর মায়ের। ওর মায়ের নাম ছিল রূপা। যদিও ওনার জীবন সম্পর্কে খুব একটা ঘটনার কথা সুনিতা জানে না। এই ডায়েরিতেই রয়েছে ওনার রহস্যময় জীবনের উপন্যাস। পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে, কিন্তু লেখাগুলো এখনো স্পষ্ট। মা, তুমি কি কি লুকিয়ে রেখেছো এই ডায়েরিতে? ডায়েরির পাতাগুলো উল্টাতে উল্টাতে সুনিতা দেখতে পায় তার মা একটি প্রাচীন মন্দিরের পুরোহিতের সাথে, মন্দিরটা বহুদিন আগের, পুরোহিতের সাথে বসে থাকা, পুজো দিতে থাকা কত রকমের ছবি যে এখানে রয়েছে। ডায়েরিতে লেখা রয়েছে ওর মায়ের সাথে কি করে পুরোহিতের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। রূপা সেই সময় ছিলেন একজন বিখ্যাত নৃত্যশিল্পী, আর পুরোহিত ছিলেন মন্দিরের প্রধান। তাদের প্রেম ছিল গোপন এবং গভীর। মা, তোমার জীবন এত রহস্যে ভরা কেন? কেন তুমি এত কিছু লুকিয়ে রেখেছিলে? দরজার বাইরে ওই রাতে কে যেন টোকা মারে। সুনিতা, তোর কি কিছু দরকার আছে রে? ডায়েরিটাকে সাত তাড়াতাড়ি লুকিয়ে রাখে সুনিতা ওর পুটুলির মধ্যে। না কাকা, আমি ঠিক আছি। দেখিস, অসুবিধা হলে আমায় ডাকিস। এই তোর ঘর থেকে বেরিয়ে 4টি ঘরের পরে কিন্তু আমার ঘর। নতুন এসেছিস তো? না না, লাগবে না, তুমি নিশ্চিন্তে গিয়ে ঘুমিয়ে পড়ো। কোনো অসুবিধা হলে আমি বলবো খনি। গতিতে জল নিয়েছিলি? হ্যাঁ, নিয়েছি। আর বাথরুমে যেতে হলে সাবধানে যাস কিন্তু রে মা, এখানে সাপ খোপের উৎপাত আছে। টর্চটা নিয়ে যাস। জামা কাপড়ের সাথে সাথে অমরেন্দ্র রায় ওর জন্য একটা টর্চও পাঠিয়ে দিয়েছে। রামু চলে যাওয়ার পর বেশ খানিকটা নিশ্চিন্ত হয় সুনিতা। জানলাটা খুলে দেখে নেয়, না, ও দরজার সামনে কেউ নেই। আবার ডায়েরি পড়তে শুরু করে। জানার চেষ্টা করে ওর মায়ের জীবনটা কেমন ছিল, কেন তিনি এত রহস্যময়ী ছিলেন। ডায়েরিতে আরও লেখা আছে কিভাবে রূপা এবং পুরোহিতের প্রেমের ফলস্বরূপ সুনিতার জন্ম হয়েছিল। নাচ করতে গিয়ে একদিন পায়ে কাঁটা ফুটে গিয়েছিল রূপার। চোখে পড়েছিল তৎকালীন জমিদারের। শাস্তি দেবার জন্য রূপাকে তিনি অনশনে রাখতে বলেছিলেন 3 দিন। পায়ে এদিকে অসহ্য যন্ত্রণা আর পেটে খিদের জ্বালা। রূপা ঘরেই বসে থাকত। মন্দিরের প্রসাদ খেতে তো কোনো বাধা নেই। পুরোহিত মশাই গোপনে প্রসাদ বিতরণ করতে গিয়েছিলেন সেই দিন সন্ধ্যের ভোগারতির। আর সেই দিনই প্রবল ঝড় বৃষ্টির মধ্যে নিজের মানুষের কাছে সহানুভূতি আর ভালোবাসা পেয়ে ভেসে গিয়েছিল 2 তরুণ যৌবন। সুনিতা আরও জানতে পারে ওর মায়ের জীবনের অনেক কষ্ট। নিজের সন্তানকে রক্ষা করতে অনেক ত্যাগ স্বীকার করেছিলেন তিনি। মা, তুমি এত কিছু সহ্য করেছিলে, আমি সত্যি গর্বিত তোমার মেয়ে বলে। কিন্তু মা মরে যাওয়ার পর থেকে জীবনটা তছনছ হয়ে গিয়েছে সুনিতার। গ্রাম ছেড়ে পালিয়ে এসেছে সুনিতা নিজের যৌবনকে ধরে রাখার জন্য। শহরতলিতে এসে অনেক কুপ্রস্তাব তার কাছে এসেছে। তার শরীরটা বিক্রি করে দেবার জন্যে নানা মুনি নানা মত দিয়েছে। কিন্তু মায়ের রেখে যাওয়া শেষ এই ছবিটাকে বুকের মধ্যে সম্বল করে সুনিতা পৌঁছে গিয়েছে জমিদার অমরেন্দ্র রায়ের বাড়িতে। রামু কাকার সাথে 2-4টে কথা বলার পরই তার মনটা বিগলিত হয়ে যায়। প্রথম তো রামু কাকাই নিজের বাড়িতে সুনিতাকে আশ্রয় দিয়েছিল। তারপর 1 কথায় 2 কথায় বলেছিলেন, শোন, আমি তোকে বরং আগামীকাল বাবুর কাছে নিয়ে যাব। তোর জীবনের দুঃখের গল্প শুনলে আর ওই ছবি দেখলে উনি ঠিক তোকে গ্রহণ করবেন। না না কাকা, এই ছবির কথা তুমি বলো না। উনি আমাকে দেখে যদি গ্রহণ করেন তাহলেই আমি কাজ করব। আমি চাই না আমার মায়ের কলঙ্ক
আমার মা মৃত্যুর পরও বয়ে বেড়াক। আমার মায়ের জীবনে তো আর বিবাহ জোটেনি, শাঁখা সিঁদুরও জোটেনি, সুতরাং আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। এইখানে আসার পরে বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে। আজকে কি আছে গো কাকা, বাড়িতে এত সাজো সাজো রব, সবাইকে নতুন জামা কাপড় দেওয়া হচ্ছে। হ্যাঁ, কেন হবে না, জমিদার বাবুর ছেলে ফিরে আসছেন তো বিদেশ থেকে। একজন সুদর্শন যুবক, যার চোখে মুখে বুদ্ধিমত্তার ছাপ। গাড়ি করে নামে সেই ছেলেটি, অভিজিৎ। সে বিরাট বড় ওকালতি পাশ করে এসেছে, এইখানেই নাকি এবার থেকে প্র্যাকটিস করবে। কালো গাড়িতে বসেছিল সে। তাকে স্বাগতম জানানোর জন্যে বাড়ির প্রত্যেকটা চাকর দরজার কাছে উপস্থিত। প্রাসাদ সম বাড়িটা ধপধপে সাদা রং করে ফেলা হলো দিন কয়েকের মধ্যে। বাড়ির বাগানের ফুলগুলোকে এবং আগাছা গাছগুলোকে ছেঁটে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। জমিদার বাবু নিজেও আজকে সেজে গুজে প্রস্তুত হয়েছেন ছেলের আগমনের জন্য। গাড়ি ঢুকতে ঢুকতে সন্ধে গড়িয়ে গেল। প্লেন আসতে নাকি দেরি হয়ে গিয়েছে। রামু কাকা নিজে গিয়েছিলেন লোক নিয়ে। ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করেছেন অভিজিৎকে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই ছেলেটিকে দেখে বুকের ধুকপুকানি বেড়ে গেল সুনিতার। চশমা খুলল সে। চশমাটা পরে থাকলেই তাকে বেশি ভালো লাগছিল। বেশ লম্বা, অনেকটা ওই অমরেন্দ্র রায়ের মতোই প্রতিচ্ছবি। বোধহয় ওর বাপটাও জমিদার মশাই ইয়ং বয়সে এরকমই সুন্দর আর অ্যাট্রাকটিভ ছিলেন। এসো 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 এসো, ছেলেকে বুকে জড়িয়ে নিলেন তিনি। প্রত্যেকটা চাকর চাকরের সাথে কথা বললেন অভিজিৎ, সবার খোঁজ খবর নিল, কিন্তু সুনিতার দিকে তাকিয়েই সে চুপ। সুনিতার সরলতা এবং সৌন্দর্য প্রথম দেখাতেই তার মনটা ছুঁয়ে নিল। তুমি নতুন এখানে? হ্যাঁ বাবু, আমি এখানে কাজ করি। আমাকে বাবু বলো না, আমি অভিজিৎ। তোমার নাম কি? লজ্জা পেয়ে গেল সুনিতা। আমার নাম সুনিতা। ও, নাইস নেম, বলে অভিজিৎ চলে গেল তার বাবার হাতটা ধরে। সুনিতার বুকের ভেতরটা কেমন যেন ঢিপ ঢিপ করছে। একটা একটা নতুন দিশা তার বুকের ভেতরে জাগরিত হচ্ছে প্রতি পদে পদে। অভিজিৎ পেছন ঘুরে তাকাতেই সুনিতার বুকের ধুকপুকানি আরো বেশি বেড়ে গেল। কেন কেন পুরুষ মানুষগুলো এইভাবে তাকায়? ওরা বোঝে না নারীদের হৃদয় কতটা নরম। একটুখানি ঠুনকো ভালোবাসাতেই মনটা গলে বিগলিত হয়ে যায়। সেই দিন রাত্রেবেলা খেতে বসে অভিজিৎ কত রকমের গল্প করছে। সুনিতা খাবার বেড়ে দিচ্ছে আর পাশেই দাঁড়িয়ে। রামু কাকা দাঁত বের করে গল্পগুলো শুনছে। রান্নার মাসিরা আজকে রান্না করতে চেয়েছিল, কিন্তু তাদেরকে ধমক ধামকা দিয়ে সুনিতা আজকে নিজেই রান্না শুরু করেছে। বাড়ির কাজের লোকের সাথে তার বেশ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। কাজের মাসি মতি তাকে খুব ভালোবাসে। বলে, কি রে, মাংসটা কষিয়ে কর। বাবু কিন্তু মাংস কষা খেতে ভালোবাসে। আজকে ঝোলি খাবে, দেখো। ও মা, মাগির কথা শোনো। কি রে, তুই কি ভাবছিস তোর মতো কাজের ঝিগড়ি মেয়ের সঙ্গে বাবু বিয়ে দেবে তার ছেলের? সুনিতার মুখটা কালো হয়ে যায়। অমন করে কেন বলছো মাসি? আমি বললাম আজকে খাবে। সবসময় কি আর কষা মাংস খেতে ভালো লাগে? মুখের স্বাদের বুঝি রুচি বদল করতে নেই? ট্যাকটাকে কথা হয়েছে মাসি। রতন বলে একটি ছেলে সবজি কোটার কাজ করছিল। সুনিতার মুখে কথাটা শুনে সে হেসে ফেলে। বলে, আমারও তো বয়সটা পেরিয়েছে রে মা, বুঝি বুঝি, কর কর, ভালো করে রান্নাটা কর দেখি। এ কি রামু কাকা, তুমি জানো না আমি কষা মাংস খাই? বাবা, এটা কি রান্না হয়েছে? ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল বাটিটা। সুনিতা আচমকা সামনে দাঁড়িয়ে বলে, একটু খেয়েই দেখুন না বাবু, ভালো তো লাগতেও পারে। অভিজিৎ বাটিটা আর ফেলতে পারে না। সেটা বুঝতে পারেন কিন্তু অমরেন্দ্র রায়। বসে বললেন, মেয়েটা অনেক কষ্টে রান্না করেছে, তাছাড়া খাবার নষ্ট করা আমি একদম পছন্দ করি না। অভিজিৎ, ভালো করেই জানো, খেয়ে দেখো, তোমার মুখে ভালো তো লাগতেও পারে, তাছাড়া স্বাদ বদল করতে হয় মাঝে মাঝে। মাংসের এক টুকরো মুখে দিয়ে আর ঝোল দিয়ে ভাত মেখে রীতিমতো অভিজিৎ মুগ্ধ। বলল, এবার থেকে ঝোলটাই রান্না করো, খুব ভালো হয়েছে।
ধীরে ধীরে অভিজিৎ আর সুনিতার মধ্যে একটা গোপন সম্পর্ক তৈরি হয়। আমার সঙ্গে একটু দেখা করবে, এসো তো। প্রতিনিয়ত সেই সম্পর্কটা যেন বাঁধন ছাড়ার ইঙ্গিত দিচ্ছে। প্রায় দিনই রান্নাঘর থেকে ডেকে নিয়ে যায় সে সুনিতাকে, তার বেডরুমে নিয়ে গল্প করে। দরজা বন্ধ করে না ঠিকই, কিন্তু গল্প করে তার অনেক পুরনো ছোটবেলার স্মৃতির কথা। জানো, আমি সবাইকে ভীষণ মিস করি। আমার খুব ইচ্ছে করে সবার সাথে গল্প করতে, সময় কাটাতে। আমি বাবা মাকে ভীষণ মিস করি। ওদের স্মৃতি আমার কাছে আসতে বাধ্য করে আমাকে। বাবা মা? কেন? হ্যাঁ, আমার মা সবসময় আমাকে বলতেন আমি নাকি তাদের গর্ব। কিন্তু আপনি যে অমরেন্দ্র বাবুকে বাবা বলে, পালক পিতা হলেও উনি তো আমার বাবা। সুনিতা বলে, হ্যাঁ, আমিও খুব মিস করি আমার মাকে। তাকিয়ে থাকে অভিজিৎ সুনিতার মুখের পানে। তাই? হ্যাঁ, খুব ভালোবাসতো। তারা ছাদে বসে আকাশে তারা দেখে। আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে, বাতাসে হালকা শীতলতা। তাদের মধ্যে গভীর ভালোবাসার সুর বাজতে থাকে। তারাগুলো কত সুন্দর, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। আমি ওই তারার মাঝে আমার মাকে সব সময় খুঁজে পাই। তাই? আর কাকে খোঁজো? আর কাউকে তো খুঁজি না। জানো, ভালোবাসার মানুষও নাকি তারার মধ্যেই থাকে। দ্যাট, তা আবার হয় নাকি? কে বলেছে হয় না? অভিজিৎ মনে মনে ভাবে, আমি কখনো ভাবিনি যে আমি তোমায় দেখে এত মুগ্ধ হব। আপনি কি করে জানলেন? আমি তো কখনোই এইভাবে তারাগুলোকে এত কাছ থেকে দেখিনি। কাছ থেকে? আমি চাই তুমি আমার সাথে সবসময় থাকো। আমাদের মধ্যে যে বন্ধনটা তৈরি হচ্ছে সেটা চিরস্থায়ী হোক, এটাই আমি চাই সুনিতা। অভিজিৎ মনে মনে বলে সুনিতার দিকে তাকিয়ে। আচ্ছা, এমন যদি হয় আমি আপনার সঙ্গে সবসময় থাকতে পারি তাহলে? অভিজিৎ আর সুনিতার মনের কথা কি করে যেন বুঝে ফেলে। ধীরে ধীরে গোপন একটা গভীর সম্পর্ক তৈরি হয় ওদের। বাড়ির ছাদে বসে রাতের আকাশে তারা দেখে। এইভাবে ধীরে ধীরে ওরা একে অপরের মধ্যে হারিয়ে যেতে শুরু করে। বুঝতে পারে অভিজিৎ, বিদেশে রেখে আসা ভালোবাসা নয়, বরং মাটির সঙ্গে মিশে থাকা এই মেয়েটাই ওর মনকে বেশি করে টানছে। এইবার তো ওদের সম্পর্কের পরিণতি হাতের ওপর হাত পর্যন্ত চলে এসেছে। বাগানে একাকী সময় কাটানোর জন্যে অভিজিৎ এখন সঙ্গী হিসাবে সুনিতাকেই ডেকে নিয়ে আসে। সন্ধ্যের পরে বাবা যখন রেডিও নিয়ে ব্যস্ত, রামু কাকাও বসে বসে আফিং খেয়ে ঝিমোচ্ছে। বাড়ির কাজের মহিলারা তাড়াতাড়ি বাসন মেজে 7টা সাড়ে 7টার মধ্যে একটু শুয়ে জিরিয়ে নেয়। ঠিক তখনই, সুনিতা, হ্যাঁ সুনিতা, রোজ রোজ তুমি আমার ঘরে আসো বাবু। যদি তোমার বাবা জানতে পারে না, আমাকে ঠেঙিয়ে তাড়াবে। বললেই হলো, আমি ঠিক তোমাকে ধরে রাখবো। সুনিতার হাত ধরে টেনে নিয়ে যায় সে। বসায় বাগানের মাঝখানে। বাতাসে মিষ্টি সুরের মতো হৃদয়ে মিল হয় ওদের। গভীর ভালোবাসার সুর বাজতে থাকে। তুমি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছ সুনিতা। চোখের দিকে তাকিয়ে কথাটা বলে অভিজিৎ। আমারও তো ইচ্ছে করে, কিন্তু মুগ্ধ হয়ে তারা পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে থাকে। বাগান বাড়িতে হাঁটছিল অভিজিৎ আর সুনিতা। ঘরে বসে রেডিওতে গান শুনছিলেন অমরেন্দ্র বাবু। হঠাৎ করে কি একটা দেখে বেশ উত্তেজিত হয়ে পড়লেন তিনি। বললেন, এই রামু, এই দেখ তো বাগানে কারা এসছে। বলতে বলতে ব্যাপারটা চাউর হয়ে যেতেই প্রাসাদের প্রত্যেকটা ঘরে আলো জ্বলে উঠল। তাড়াতাড়ি নিজেদের বিপদ বুঝে সুনিতা আর অভিজিৎ দুইজন দুই দিকের পথ নিল হাঁটতে। কি রে সুনিতা, তুই এত রাতে বাগানে কি করছিস? বলল রামু কাকা। আমি ওই ফুল তুলতে। ফুল? দিনের বেলায় পুজো দিবি রে মা, রাত্রে বেলা ফুল দিয়ে কোন দেবতাকে পুজো দিবি? সুনিতা আমতা আমতা করে। বাগানটা বড়,
প্রচুর ফুলে ভরা। ছোট্ট একটা পুকুর আছে যেখানে পদ্ম ফুল ফোটে। ওরা সেখানে বসেই গল্প করছিল। বলল, হ্যাঁ আসলে সাদা ফুলগুলো রাতে ফোটে তো ওই জন্য। তা এখনই নিয়ে রাখবি ভাবছিস? তা নিয়ে রাখ রাখ। সুনিতা বলতেও পারে না, একটা না একটা কথা বলে তো ব্যাপারটাকে সামলাতে হবে। ও কি, তুমি এখানে কি করছো? যাও যাও যাও, ঘরে যাও, দেখি তোমার বাবা তোমায় খুঁজছে। অভিজিৎকে বলে রামু। বুড়ো মানুষ, উনি কি বোঝে না যে এক্স্যাক্টলি এখানে কি ঘটছিল? আমার মনে হয় অভিজিৎ, তোমার এবার বিয়েটা করা উচিত। বিয়ে? এগুলো কি বলছো বাবা? হ্যাঁ, ওকালতি পাশ করে এসেছো, এখানে এসে কোর্ট কাছারিতেও যাচ্ছ না, প্র্যাকটিস করছো না। তা আমি আমার এক বন্ধু বীর প্রতাপ সিংহকে খবর দিয়েছি, সে এখানকার চাঁদরেল উকিল। তা তোমায় নিয়ে সে চেষ্টা করতে চায়, তুমি তার সঙ্গী হবে, তার কাছ থেকে শিখবে, এরপরে না হয়। কিন্তু বাবা, আমি তো আরো কটা দিন একটু ঘোরাফেরা করে। না 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 না, তোমার হোস্টেলে থাকার ব্যবস্থা আমি করে দেবো খনি, তুমি শুধু রাজি হয়ে যাও। কিছু বলতে পারে না অভিজিৎ। হ্যাঁ, সে চায় সুনিতা তার জীবনের সঙ্গিনী হোক, কিন্তু এই মুহূর্তে কি করে? আমি আগামীকালই তোমার যাবার বন্দোবস্ত করে দিচ্ছি। আমার বন্ধু এখানে আসবে আগামীকাল, তোমায় দিল্লি নিয়ে যাবে। দিল্লি? হ্যাঁ, যে ছেলে আমার বিদেশে থেকে এসেছে তার কাছে দিল্লি বলতে হোঁচট লাগছে কেন? হ্যাঁ বলে অমরেন্দ্র তাকায় সুনিতার দিকে। সে ঠিক দরজার কাছেই দাঁড়িয়েছিল, মুখটা কাঁচু মাচু করে। অমরেন্দ্রর মনে মনে রাগ হচ্ছে, বলতেও পারছে না যে দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছি। কাজের মেয়ে কিনা আমার বৌমা হবার যোগ্যতা রাখে কখনো? মনে মনে খুব রাগ হচ্ছিল তার। রাতে খাওয়া দাওয়াটা সেরে নাও, রামু কালকে তোমায় পৌঁছে দিয়ে আসবে, আর ওখান থেকেই আমার বন্ধুর সঙ্গে তুমি সরাসরি দিল্লি যাবে। সে কলকাতায় আসছেই তোমাকে নিয়ে যাবার জন্যে। একে অপরের দিকে তাকায় ওরা। অভিজিতের চোখের কাছটায় জল, আর সুনিতারও। সে দৌড়িয়ে ঘরে চলে আসে। বাবা, আমি একটু বাগানে যাচ্ছি, শোনো। আর দাঁড়ায় না সে, ছুটতে ছুটতে আসে, সুনিতাকে পেছন থেকে জড়িয়ে ধরে। সুনিতা এক ঝটকায় তাকে সরিয়ে দিয়ে বলে, আপনার সাথে আমার এইসব মুহূর্ত কাটানো ঠিক না, কিন্তু এই ফুলগুলো কত সুন্দর বলো। সুন্দর, কিন্তু আপনার সাথে কাটানো এই মুহূর্ত যে আরো সুন্দর। তুমি কি মিষ্টি মিষ্টি কথা বলো। আমি সবসময় আপনার কাছে সত্যি কথা বলি। তারা একে অপরের দিকে তাকায়, ধীরে ধীরে কাছাকাছি আসে। অভিজিৎ সুনিতার মুখের দিকে তাকিয়ে থাকে, ধীরে ধীরে তার ঠোঁটের দিকে এগিয়ে আসে। প্রথমবারের মতো অভিজিৎ সুনিতার ঠোঁটে নিজেকে বুঝিয়ে দেয়। আমি কখনো ভাবতে পারিনি আপনি এইভাবে আমাকে ভালোবাসবেন। আমিও কখনো ভাবিনি আমি যে সত্যি তোমায় ভালোবাসবো। আমি তোমার সবসময় রক্ষা করব। দেখো, একে অপরকে প্রতিশ্রুতি দেয় ওরা। কিন্তু আমাকে যে কালকেই ফিরে যেতে হবে। শোনো, রাত্রে তোমার ঘরের দরজাটা খুলে রাখবে, আমি আসবো। বাবা, বাবা। রাতে খাওয়া দাওয়ার পর অভিজিৎ ডাকে তার বাবাকে। অমরেন্দ্র বাবু প্রত্যেকদিন খাওয়া দাওয়ার পরে ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করেন। একে, তুমি এখনো শোওনি? কালকেই যে সে আসবে তোমায় নিয়ে যেতে। হ্যাঁ বাবা, আমি যাব। তার আগে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলো। তুমি আমাকে বললে যে আমার বিবাহের জন্য পাত্র ঠিক করবে, তার আগে প্র্যাকটিস করে আমাকে নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে। বাবা, মায়ের গয়নার সামগ্রীর মধ্যে একটা আংটি ছিল না, যে আংটিটা মা আমাকে দিত আর বলতো এটা আমার ভাবি স্ত্রীর জন্য? হ্যাঁ, কি করতে চাও? ওই আংটিটা একটু দেবে বাবা, দেখব। ওই আংটিটা মায়ের চিহ্ন আমার কাছে। অমরেন্দ্রবাবু আর কোনো রকম অমত করলেন না। দেরাজ খুলে চাবিটা নিয়ে আলমারির গোপন কুঠুরি খুলে দিয়ে দিলেন আংটিটা। রাত গভীর হতেই, প্রত্যেকটা জনপ্রাণী ঘুমিয়ে পড়তেই অভিজিৎ চলে গেল সুনিতার ঘরে, যেন কাকপক্ষীও টের না পায়। ঠক ঠক করে দুবার শব্দ। আস্তে করে দরজাটা খুলে দিল সুনিতা। এই যে, এদিকে এসো। এটা কি? একটা ছোট্ট বাক্স,
যার মধ্যে সুন্দর একটা আংটি। এই আংটিটা আমার মায়ের। আমার মা আমার ভবিষ্যৎ স্ত্রীর জন্য রেখে দিয়েছিলেন। এটা এটা দিয়ে আমি কি করব? এটা আমার মায়ের আংটি। আমি চাই তুমি এটা পরো। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, আমি চাই তুমি আমার জীবনের সঙ্গী হও। তুমি কি আমার এই প্রস্তাব গ্রহণ করবে? চোখে জল চলে আসে সুনিতার। হ্যাঁ, আমি গ্রহণ করেছি। আমিও চাই। আংটিটা পরিয়ে দেয় সুনিতার আঙুলে অভিজিৎ। আবার ওর ঠোঁটে ঠোঁট ঠেকায় সে। কিছুক্ষণ সময়ের ব্যবধানেই দুটি নরনারীর দেহ মিলিত হয়। অভিজিতের প্রবল চুম্বনে সুনিতা পাগল হয়ে যায়। তার সমস্ত শরীরটা থরথর করে কেঁপে ওঠে পারতে পারতে। তার কপাল বেয়ে গলায়, গলা বেয়ে বক্ষে, তারপর নাভি মূলে, এরপরে নিতম্বে এবং দুই উরুর সন্ধিস্থলে সেই গোপন কুঞ্জে অভিজিতের জিভের স্পর্শে কেঁপে ওঠে সুনিতা। মাথাটা চেপে ধরে তার। সুনিতা যে অনভিজ্ঞ অভিজিৎ ভালো করেই বুঝতে পারছে, কিন্তু বিদেশে থাকা ছেলেটা কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন। সুতরাং নারীর কোন অঙ্গে স্পর্শ করলে নারী বেশি পরিমাণে জেগে ওঠে সেটা অভিজিতের জানা। পারতে পারতে সুনিতাকে জাগানোর পরে সুনিতা বলে, আমি ছাড় পাচ্ছি না, কিছু একটা করেন বাবু। অভিজিতের হাসি পেয়ে যায়, বলে, তুমি কি পর মেয়েছিলে নাকি? আমাকে বাবু কেন বলছো? আপনি কেন বলছো? হ্যাঁ, আমি না তোমাকে আংটি পরিয়ে গন্ধর্ব মতে বিয়ে করেছি? কি মতে? গন্ধর্ব। অত কিছু বুঝি না, তবে শরীরটা ছাড় পারছে না। কিছু একটা বুঝতে পারে সুনিতা তার সর্বোচ্চটুকু সে দিয়ে দিয়েছে অভিজিৎকে। কিছুদিন পরে অভিজিৎ চলে যায়। আর এই কয়েকদিনের মধ্যেই অভিজিতের ভালোবাসার স্পর্শ প্রত্যেক রাতেই সুনিতাকে জ্বালিয়ে পুড়িয়ে মারে। মায়ের কথা এখন আরো বেশি করে মনে পড়ে। অনামিকায় পড়ে থাকা আংটিটাকে দিনের বেলায় গোপন করে রাখে সে। যদি কোনো রকম ভাবে অমরেন্দ্র রায় দেখে ফেলে তাহলে তো ওকে তাড়িয়েই দেবে। মায়ের সেই ডায়েরি, যেটায় লেখা রয়েছে প্রাচীন পুরোহিতের সাথে মায়ের গোপন সম্পর্ক, যার ফলে সুনিতার জন্ম। ডায়েরির ভেতরের পাতা পড়ে সুনিতা আরো বেশি চমকে যায়। সে জানতে পারে একজন ধনী জমিদার ছিলেন, যার নাম ছিল রায় বাহাদুর। মা, তুমি এসব কথা লুকিয়ে রেখেছিলে? তোমার প্রেমিক ছিল সে? সুনিতা, ঠিক আছিস তো? আবার রামু কাকা এসেছে। ডায়েরিটাকে লুকিয়ে রেখে সে বলে, হ্যাঁ কাকা, আমি ঠিক আছি। কাকা চলে যাওয়ার পরে সুনিতা আবার পড়তে শুরু করে। সে জানতে পারে তার মা রূপার জীবন কেমন ছিল, কেন তিনি এত রহস্য করতেন। মা অনেক কিছু লুকিয়ে রেখেছিল। মায়ের জীবন অনেক কঠিন। মায়ের ভালোবাসা, জীবন সংগ্রামটাও অনেকটা কঠিন। ধীরে ধীরে সুনিতা উপলব্ধি করে যত দিন যাচ্ছে তার মধ্যে একটা খিদে বাড়ছে। এই খিদেটা জাগিয়ে দিয়ে গিয়েছিল অভিজিৎ নিজে। আচ্ছা, এখন কি হবে এখন? মনে মনে ভাবে সুনিতা। ওর জীবনটাও কি ওর মায়ের মতোই তছনছ হয়ে যাবে? রায় বাহাদুরের সন্তান সুনিতা, যেই রায় বাহাদুর ছিলেন বীরভূমের জমিদার, সেইখান থেকে পালিয়ে মা চলে এসেছিল এই কলকাতা নগরীতে। এইখানকার পুরোহিতের সঙ্গে মা সম্পর্কে জড়িয়েছিল তখন সুনিতা তার গর্ভে ছিল। কলঙ্ক বন্ধ করার জন্য পুরোহিত তাকে ঠাঁই দিয়েছিল। ভয় হয় সুনিতার, খুব ভয় হয়। মায়ের জীবনের মতোই ওর জীবনটাও ভেসে যাবে না তো? দেখতে দেখতে 6টা মাস কেটে গিয়েছে। অভিজিৎ প্র্যাকটিস করে এখন বেশ নাম করেছে দিল্লিতে। প্রায় দিনই ফোন করে অমরেন্দ্র রায়কে। এদিকে অমরেন্দ্র রায় তার জন্যে নতুন পাত্রী দেখা শুরু করেছে। পাত্রী এখানকার এক বিরাট বড় ব্যবসায়ী কুশল ভদ্রের বড় কন্যা। আর আছে একটি ছেলে, মোটামুটি কোটিপতি। সেই ব্যক্তির সমস্ত সম্পত্তি অভিজিৎই পাবে, মানে যেটা উনি মেয়েকে দেবেন। মেয়ের নাম রত্নাবতী।
খুব সুন্দরী এবং শিক্ষিতা। একদিন এসেও ছিল দেখা করতে অমরেন্দ্র রায়ের সাথে, তার বাবাকে নিয়ে। ওর রূপ দেখে অবাক হয়ে গিয়েছিল সুনিতা। হালকা রঙের শাড়ি পরা, চোখে চশমা পরা, মাথায় বিরাট বড় চুলে কলা বেনুনি করা মেয়েটি সত্যি একটি শিক্ষিত মেয়ের পরিচয় দেয়। ওর শাড়ি পরা অবস্থা দেখে সুনিতা স্কার্টের নিচে নিজের হাঁটু দুটোকে ঢাকার চেষ্টা করে। ঘাগরার নিচে বেরিয়ে থাকা লোমশ পা দুটো। তাকে শাড়ি দিয়েছে পরতে জমিদার অমরেন্দ্র রায়, কিন্তু ছোটবেলা থেকে পরা এই সমস্ত পোশাকগুলোকে ত্যাগ করতে পারেনি সুনিতা। প্রথম প্রথম অসুবিধে হলেও এখন আর কিছু বলে না। দিন কতক যেতে না যেতেই সুনিতা শুনতে পায় অভিজিতের বিয়ে ঠিক হচ্ছে সেই মেয়েটির সঙ্গে। অভিজিৎ নাকি নিজেই সায় দিয়েছে। কথাটা বিশ্বাস হয় না সুনিতার। ওর হাতের আংটিটা তখনও চকচক করছে। মায়ের দেওয়া স্মৃতির আংটি পরিয়ে নিশ্চয়ই কেউ মিথ্যে কথা বলবে না, এই বিশ্বাসটা সুনিতা বদ্ধপরিকরভাবে অটল হয়ে থাকে। বাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে। আজ দীর্ঘ 8 মাস পরে অভিজিৎ ফিরবে। সুনিতার বুকটা টিপ টিপ করছে ভয়ে, কিন্তু গাড়ি থেকে নামার পরেই অভিজিতের চেহারা সুনিতাকে ভাবাতে শুরু করে। মানুষটার মধ্যে কত পরিবর্তন হয়েছে। এখন সে দাড়ি রাখছে, কোট প্যান্ট পরেছে। সুনিতাকে দেখে তার চশমার ফাঁক থেকে চোখটা দেখারও প্রয়োজন বোধ করলো না। সুনিতার মুখটা কালো হয়ে যায়। অভিজিৎ ঘরের দিকে ঢুকে যায় বাবার সাথে, আর ঢোকার সঙ্গে সঙ্গে সুনিতা বুঝতে পারে হাসির রোল পড়েছে। বোধহয় বিয়ের প্রস্তাবটা পেয়ে। ভাগ্যিস ওর গর্ভে কোনো সন্তান আসেনি, তাহলে কোথায় গিয়ে দাঁড়াতো সুনিতা। রাত্রেবেলা আর খাওয়া দাওয়া করতে পারে না। এ কি, মাংসের ঝোল কোথায়? কষা মাংস কেন? আগে আজকে রান্না আমি করেছি বাবু, বললেন সেই কাজের মাসিটি। হো, নিয়ে যাও, ভালো লাগছে না। ওই সময় সুনিতা যদি থাকতো সামনে, তাহলে বুঝতে পারত অভিজিৎ যে আজও তাকেই ভালোবাসে। কিন্তু অভিজিতের চোখটাও যে সেই মুহূর্তে সুনিতাকে খুঁজছে। মায়ের ডায়েরি বের করে চোখের জল ফেলছে সুনিতা। এইখানে রয়েছে অমরেন্দ্র রায়ের গোষ্ঠী রায় বাহাদুরের সাথে ওর মায়ের অবৈধ পরিণয়ের একটা ছবি। মা তো নাচ করে মন ভোলাতো জমিদারদের। কোনো সময় রূপার রূপে মুগ্ধ হয়ে অমরেন্দ্র রায়ের দুঃসম্পর্কেও এক ভ্রাতা ভোগ করেছিল তাকে। কলঙ্ক লোকাবার জন্যে গর্ভে সন্তান নিয়ে পালিয়ে এসেছিল রূপা। এই ছবিটা যদি অমরেন্দ্র রায় দেখে, তাহলে হয়তো এখন আরো বেশি ক্ষিপ্র হবে সুনিতার ওপরে। মা মা, আমার জীবনটাও শেষ হয়ে গেল। সুনিতার মনে পড়ে সেই রাতের কথা, যে রাতে অভিজিৎ নিজেকে ভাসিয়ে দিয়েছিল সুনিতার দেহের অভ্যন্তরে। আর সুনিতাও না বুঝে না শুনে ভালোবাসায় বিশ্বাস করে আজ প্রতারিত হয়েছে। কে? ডায়েরিটা লুকিয়ে জিজ্ঞেস করে সুনিতা। আমি। দরজাটা খোলো। অভিজিতের কণ্ঠস্বর সুনিতাকে যেন তৃষ্ণার্ত কাকের মতো জল পান করায়। দরজা খুলে দিয়ে জড়িয়ে ধরে সে অভিজিৎকে। ছাড়ো, কি হচ্ছে? ভিতর থেকে দরজাটা বন্ধ করে দেয় অভিজিৎ। শোনো, আমাদেরকে এই মুহূর্তে বাড়ি ছেড়ে পালাতে হবে। কেন? হ্যাঁ, এক্ষুনি, না হলে আমরা নতুন জীবন শুরু করতে পারবো না। আমি আমার সব কিছু পেছনে ফেলে যাব? হ্যাঁ, আমার সঙ্গে তুমি নতুন জীবনের স্বপ্ন দেখো তো। আমাদের কোনো বাধা আটকাতে পারবে না। আমি তোমাকে দিল্লি নিয়ে যাব, সেখানে গিয়ে থাকবো। তুমি আমার সঙ্গে আছো তো? আমি তোমার পাশে আছি। আমি বুঝতে পারিনি তুমি আমার কাছে আসবে। আমি তো ভাবলাম তুমি ওই মেয়েটির সঙ্গে। বিয়েটাকে বন্ধ করার জন্য 7 তাড়াতাড়ি এসেছি। বাবা আমার সিদ্ধান্ত না নিয়েই, তবে আমি এটাও বুঝতে পেরেছি বাবা তোমার আমার এই ভালোবাসার পরিণতিকে কিছুতেই মানবে না। আমাদের বংশের একটা ঐতিহ্য আছে, কখনো কাজের মেয়েরা বাড়ির রানী হতে পারে না। হে কি, হাতে কি লুকোচ্ছ? দেখি দেখি। জোর করে অভিজিৎ ছবিটা দেখে, যেখানে তার বাবার অনেক অল্প বয়সের ছবি, আর রয়েছে দুঃসম্পর্কীয় এক খুড়তুতো কাকা। আরে, এ তো বাহাদুর কাকা। তোমার কাছে কি করে এলো? সুনিতা, আমার সবটা বলো বলো। সুনিতার মুখে সব শোনে অভিজিৎ। বাহ, ভালোই তো হলো। তাহলে বংশ পরম্পরায় দেখা যাচ্ছে তোমার শরীরেও তো জমিদারের রক্ত বইছে। চলো, আজকে রাতেই আমরা প্রাচীন মন্দিরে গিয়ে বিয়ে করব। ওইখানে
ওইখানেই জন্ম হবে আমাদের নতুন ভালোবাসার। কিন্তু যদি কেউ জানতে পারে আমাদেরকে যে মেরে ফেলবে। মেরে ফেললে তাই হোক, মরে গিয়েই না হয় আমরা অমর হব। অভিজিতের ভালোবাসায় ভুলে যায় সুনিতা। আমি মায়ের ডায়েরিটাকে নিয়ে যাই? না না, কিচ্ছু নেবে না, সব রেখে যাও। বাবা যখন মেনে নেবে আমরা আবার ফিরে আসব, তখন আমরা এইসবগুলোকে বাঁধিয়ে রাখবো। সত্যি আমায় কথা দিচ্ছ? তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, তুমি আমার উপরে ভরসা করো না। পাগলি, এত ভালোবাসি তোকে, তুই তাও বিশ্বাস করিস না আমাকে? অভিজিতের ভালোবাসায় সুনিতা ভুলে যায়। রাতে প্রাচীন মন্দিরে ওরা প্রবেশ করে। এই মন্দিরটা আমার বহু পুরনো পূর্ববংশীয় মন্দির। এইখানেই তো রায়বাহাদুর মানে তোমার বাবা আর আমার বাবা বসে মিটিং করতেন। আরও কত কে আসতেন। ব্রিটিশ সরকারদের আগমন ছিল আমার প্রপিতামহের আমলে। এখানে এখানে কি করব? এই মন্দিরে অনেক রহস্য লুকিয়ে আছে জানো তো। যেমন তোমার মায়ের প্রেম কাহিনীটাও সত্য এখানকার দেয়ালে দেয়ালে লুকিয়ে রয়েছে। দেখো। সুনিতা দেখতে পায় রূপা এবং রায়বাহাদুরের নাম খোদাই করা। তাদের ভালোবাসার গল্প। আমার মা এই সব কিছু আমার থেকে লুকিয়ে রেখেছিল, আমি জানতে পারলাম না। মন্দিরের ভেতরে রূপার জীবনের গল্প, কঠিন সংগ্রামের ইতিহাস। এগুলো কে লিখেছে? রায়বাহাদুর রূপাকে ভালোবাসতো, কিন্তু তোমার মা তোমাকে গর্ভে নিয়ে সেই কথা আর রায়বাহাদুরের বাবার সামনে বলতে পারেনি। লজ্জায় ঘৃণায় তোমাকে গর্ভে নিয়ে এসে কলকাতায় চলে আসে। এদিকে রায়বাহাদুরও পাগলের মতো হয়ে যায় এবং দেয়ালের মধ্যে খোদাই করে এসব লেখা। এসব লেখা আমাদের বাড়ির কলঙ্ক। হঠাৎ করে অভিজিতের কণ্ঠস্বরটা বদলে যায়। পেছন ঘুরে তাকিয়ে দেখে সুনিতা অভিজিতের হাতে একটা ছুরি। জানো এই ছুরিটা কিসের? কিসের? এইটা দিয়ে আমার বাবা নিজের হাতে তার ওই পাগল ভাইটাকে গলার নলি কেটে খুন করেছিল আর ভাসিয়ে দিয়েছিল পুকুরের জলে। গ্রামবাসীরা কেউ কিচ্ছু টের পায়নি। এই মন্দিরটা তো এই জন্যই জঙ্গলে ঢাকা। এখানে প্রত্যেকের আসা নিষিদ্ধ। এখানে এলে আমাদের বাড়ির বংশের কলঙ্কটা সবার সামনে প্রকাশ পাবে যে। এসব তুমি কি বলছো? হ্যাঁ, তোমায় তো ভালোবাসি, আর ভালোবাসার সব থেকে বড় বক্তব্য কি জানো? কি? ত্যাগ। সুনিতা কিছু বুঝে ওঠার আগে ওর গলায় ছুরিটা চালিয়ে দেয় অভিজিৎ। রক্ত গল গল করে বেরোনোর সঙ্গে সঙ্গে সুনিতার দেহটা মাটির মেঝেতে ছড়িয়ে পড়ে। এরপরে অভিজিৎ তাকে তুলে নিয়ে পাশের পানা পুকুরটায় ছুঁড়ে ফেলে দেয়। জলের পরিমাণ অনেক কম, হয়তো ফুলে ফেপে উঠবে সুনিতার শরীরটা দিন 7 পর। আর এই ভয়েই পালিয়ে গিয়েছিল সুনিতার মা রূপা, যেটা ডায়েরির শেষ পাতায় তিনি লিখে রেখেছিলেন। কিন্তু পুরো ডায়েরি পড়ার আগেই সুনিতাকে ভাসিয়ে দিল অভিজিৎ। ঘরে এসে 7 তাড়াতাড়ি সুনিতার যাবতীয় জিনিসপত্র এবং ছবিগুলো নিয়ে আগুনে পুড়িয়ে দিল সে। কিরে খোকা, এত রাতে কোথায় গিয়েছিলি? হ্যাঁ? কোথাও না বাবা, কলঙ্ক মুছতে। মানে তুমি বুঝবে না, শুয়ে পড়ো। এই কি সুনিতার ঘরের সামনে ওগুলো কি জ্বলছে? ও পুরনো আবর্জনা, তোমার না দেখলেও চলবে। বাবা, রত্না কখন আসবে? তর্স হয়েছে না নাকি? তা সবাই বলো, তুমি আমার জীবন সঙ্গিনী বেঁচেছো আর আমি তাকে ভালোবাসবো না? সেই কারণেই বুঝি রাতের সঙ্গিনীকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দিয়ে এলে বাবা। অমরেন্দ্র তাকায় অভিজিতের দিকে। অভিজিতের জোড়া ভুরুর মাঝখানে ভ্রুকুটি করে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, বাহাদুরের রক্ত শরীরে তো বইছে, কি করে একটা ঝিগড়ি মেয়েকে জীবন সঙ্গিনী করি বাবা? ওরা রাতের সঙ্গিনী হওয়ার জন্যই তো জন্মেছে, আমাদের জন্য। বাপ ছেলে ঘাড় ধরে ঘরে ঢুকে যায়। আর এই পুরনো ইতিহাসের সাক্ষী শুনে রামু কাকা চোখ থেকে জল বার করে। কেমন লেগেছে আজকের নিবেদন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন
ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।